এইখানেই তফাৎ, অনলাইন ভার্সেস অফলাইনের এখানেই তফাৎ। বুঝতে পারছিস কোথায় তফাৎ? অনলাইনেও পড়ায়, কিন্তু অনলাইনে কি করে না, পড়া নেয় না। আর অনলাইনে পড়া নেয় না বলে অনলাইনে 0.001% সাকসেস হয়। কাদের? যারা এক্সট্রাঅর্ডিনারি, সিনসিয়ার, ভেরি সিরিয়াস, ভেরি কনফিডেন্ট এবং নিজেদের ভালো খুব ভালো বোঝে এবং নিজেরা নিজেদের ভালোটা করতে পারে। অনলাইনে কাদের পড়াশোনা করা উচিত বলতো? বল, কাদের পড়াশোনা করা উচিত অনলাইনে? অনলাইনে তাদের পড়াশোনা করা উচিত যারা, আমি পড়তে না পারলে অসুস্থ হয়ে পড়বো, পড়া দিয়ে মানে পড়ে মুখস্থ করে পড়া দিতে না পারলে অসুস্থ হয়ে পড়ি, আমি পড়বো খালি পড়বো, এইরকম যারা শুধু পড়া ভাবে, মানে পড়তে না পারলে অসুস্থ হয়ে পড়ে, তারা অনলাইনে পড়াচ্ছে, পড়ে নিচ্ছি, ওখানে পড়াচ্ছে পড়ে নিচ্ছি, ইউটিউবে পড়াচ্ছে পড়ে নিচ্ছি, ও পড়াচ্ছে পড়ে নিচ্ছি, পড়ে নিস তৈরি করে নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি। তাদের জন্য অনলাইন। বোঝাতে পারলাম? এই যে বলে দিলাম, হয়ে গেল পড়ানো, কিন্তু আলটিমেটলি তোদের এখানে আসার কারণ কি? অফলাইনের কারণ কি? তোদের মগজে ঢুকেছে কিনা বারবার পড়াটা দেওয়া, বারবার পড়াটা দেওয়া, বারবার রিভিশন, রিভিশনের পর রিভিশনের ওপর রিভিশন, বারবার পড়া নেওয়া, তবেই অফলাইন আর তবেই সাকসেস। তোদের মধ্যে এখানে কেউ আছে ও পড়া পাচ্ছি না, পড়া কোথায় দাও, 1000টা ইউটিউব, 1000টা অনলাইনে আছে, পড়ে নিলে হয়ে যাবে তো তোদের পড়া? আমি পড়িয়ে দিয়েছি, হয়ে গেছে পড়া? অনলাইনে তো সবসময় সবাই করছে, পড়া কি হচ্ছে? অনলাইনে একটা ক্লাস হয়ে গেল, পড়া নেবে না, সেই পড়াটা তোদের হয়। অফলাইনে মারবো, ধরবো, কাটবো, তাও হচ্ছে না, ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছে, তাও হচ্ছে না, ক্লাসের বাইরে বার করবো, তাও হচ্ছে না, আন্দোলন দাঁড় করাবো, তাও হচ্ছে না, অ্যাজিটেশন করছিস অফলাইনে বলে, আমাকে দমাবার চেষ্টা করছিস। অনলাইনে কাকে দমাবি? অনলাইনে কেউ তোর পড়া নেবার জন্য আছে বসে রে ভাই? অনলাইনে কেউ পড়া ধরে? অনলাইনে তো পড়া ধরে না। আর আমি এখানে পড়া অফলাইনে ধরি বলে আমাকে, যাতে না আমি পড়া ধরতে পারি তার জন্য অ্যাজিটেশন করছিস, বিদ্রোহ ঘোষণা করছিস, আন্দোলন করছিস, কত কিছুই করছিস। কেন? যাতে না আমি পড়া ধরতে পারি। আমি পড়া ধরা ছেড়ে দিয়েছি। তাহলে পড়া ধরা ছেড়ে দিলে আর অনলাইন অফলাইনের মধ্যে কোনো তফাৎ থাকে বলতো? পড়াটাই যদি না দিবি, পড়াটাই যদি না ধরবো, আর অফলাইন অনলাইনে কি সুবিধা আছে? অনলাইনে কি আছে, অফলাইনে কি আছে? আমি এটা পড়ালাম, বলছে বাড়িতে বসে কে পড়ছি, ও ওরা পড়েছে, পড়ে দেবে। অনলাইন কোনোদিন তোকে পড়া জিজ্ঞেস করবে না। অনলাইনে যত অ্যাপ আছে, কেউ পড়া ধরে? একটা ক্লাস শেষের পরে পড়াটা হয়েছে কিনা জিজ্ঞেস করে। অনলাইনে যত অ্যাপে, যত ইউটিউবে পড়িস, পড়িয়ে দেয়, পড়িয়ে দিলেই পড়া হয়ে যায়। আমি এখানে আজকে বোধহয় কিছু না হলে 100-150 কোশ্চেন পড়িয়ে দিয়েছি, হয়ে যাবে তো? এই ক্লাসে টোটাল আমার ভিডিও রেকর্ডিং আছে, মনে কর আমারও তো আছে, তাহলে আমার এই টোটাল ভিডিও রেকর্ডিং এ মোটামুটি 1000খানা কোশ্চেন আমি ডিসকাস করেছি 1 মাস ধরে। এস অন্ডরে সেই কোশ্চেনটা যে শুনছে, শুনে নিয়ে সে রেডি করে নিয়েছে বলে তোর মনে হয়? মনে হয় এমন করলো যে সেই লেভেলের বাচ্চা, যে কোথায় কোশ্চেন ওই কোশ্চেন ওইরকম যদি ফ্যানাটিক তুই যদি হয়ে যাস, তাহলে ঠিক আছে, কোথায় কোশ্চেন নিয়ে লিখে নিয়ে পড়ায়। বাকি আমার ইউটিউবেও আমি যারা এখানে পড়িয়েছি তার সব কোশ্চেনই মোটামুটি দিয়ে রেখেছি। 1200-2000 কোশ্চেন সবাই অ্যাক্সেস করতে পারছে। তাহলে ওই কোশ্চেন করে কি তারা মুখস্থ করতে পারছে? করা হয়ে গেছে কারণ? বল, এত অনলাইনে ইউটিউবে সবাই পড়াচ্ছে, তা অনলাইনে ইউটিউবে পড়ে কি আদৌ তো তোদের পড়াটা হয় রে? আমার পড়িয়ে দেওয়া মানে কি তোদের পড়া হয়ে যাওয়া রে? আজকে যে আমি এত কোশ্চেন পড়িয়ে দিয়েছি, তোদের হয়েছে রে? আজকে 2000 কোশ্চেনের 20টা কোশ্চেন তোরা দিতে পারবি না, অনলাইনে পড়েছিস। অনলাইনে তো এটাই হবে, কেউ পড়া নেবে অনলাইনে? বল, অনলাইনে পড়া নেবে? অনলাইনে পড়া নেয় না, নিতে পারবে না। তাহলে অনলাইনে পড়িয়ে দিচ্ছে সবাই, আমিও পড়িয়ে দিচ্ছি, পড়াটা হয়েছে। তাহলে তোর লাভ লোকসান কি? তার মানে অনলাইনে পড়া মানে গোবিন্দা মা মায়ের ভোগে তো। এদিকে দাদা, অনলাইনে পড়া মানে মায়ের ভোগে তো পড়া। অফলাইনে এসছিস কেন পয়সা খরচা করে? অনলাইনে তো পড়ে দিতে পারতিস। 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 3999 টাকায় তো পড়িয়ে যাচ্ছে। আমিও পড়িচ্ছি, রেকর্ডেড ক্লাস দিচ্ছি, রেকর্ডেড ক্লাস আবার। আচ্ছা, ক্লাসে বসে বুঝিয়ে পড়িয়ে পড়া যায় না, রেকর্ডেড ক্লাস নিয়ে পড়া রেডি করে ফেলতে। বাপরে বাপরে বাপরে। তা তোদের আজকে আমি যা কোশ্চেন করে রেখে দিয়েছি, রেকর্ডিং ক্লাস দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো কি হয়ে গেছে?
অফলাইনে এসেছিলি পড়াটা দেবার জন্য, মক টেস্টটা দেবার জন্য, বারবার পড়াটা আমি দেবো সেই জন্য, আমাকে খাটানোর জন্য তোরা এসেছিলি যে স্যার আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি পড়া ধরুন। অনলাইনে ইন্ডিভিজুয়ালি পড়া ধরা সম্ভব? ইন্ডিভিজুয়ালি কেয়ার করা সম্ভব? আমি তো দেবে ইন্ডিভিজুয়াল কেয়ার করছি। বল তোর কি সমস্যা, পড়াটা দে, আমায় পড়াটা দে। তোরা পড়া দিচ্ছিস না, অফলাইনে ক্লাস করছিস, কেন করছিস? আমি ভুল বলছি না ঠিক বলছি বল? ঠিক বলছি? তাহলে অফলাইনে এসেছিস কেন এত টাকা খরচা করে পড়তে? এই সেল স্ট্রাকচারে ইউটিউবে কিছু না হলে 500 ভিডিও পেয়ে যাবি ইংরেজি বাংলা মিলিয়ে, ঠিক না ভুল? আছে 500 খানা ভিডিও সেল স্ট্রাকচারে ইউটিউবে পেয়ে যাবি, বাকি সব অ্যাপ মিলিয়ে তো পেয়ে যাবি। তা ওই কোশ্চেন গুলো ইউটিউবে ছিল, তারপরে এলি কেন করতে? ওখান থেকে নিয়ে তো পড়ে নিতে পারতিস, পড়া তো হয়ে যেত। হয়েছে? ইউটিউব থেকে আজ পর্যন্ত কেউ কিছু পড়া মুখস্থ করেছিস, শিখেছিস? বুঝতে পেরেছি হবে না, একটা কোথাও গাইডেন্সের দরকার, সেখানে যেতে হবে, যেখানে চাপ থাকবে পড়াটাকে টার্গেটের সঙ্গে দিয়ে করবে। আমার কাছে এলি, আমি টার্গেট দিলাম। ও যেমন তো বাড়িতে বলে দিয়েছিল স্যার আমাকে মানে মোটা মেরে যদি পড়া পড়িয়ে নেন, পড়িয়ে নিলে আমি করবো। ও ওর বাড়িতে কথা দিয়েছিল, ঠিক বলেছি? ঠিক। ওর বাড়ির লোক আমাকে বলছে স্যার ও বলেছে আমাকে ধাক্কা দিয়ে পড়া করে নিলে মানে পিছু বলি আমি পড়া করে নেবো। আমি পাঠিয়ে দিই। ক্লাসের ধাক্কা জানে না, এসেছে দুদিন পরে ধাক্কা শুনে স্টপ, ফুল স্টপ মেরে দিয়েছে। বাড়িতে এদিকে বলছে ধাক্কা মেরে আমরা পড়িয়ে নেবো। তোদের আমি ধাক্কা মেরে পড়াতে চাই না, তোদের ধাক্কা দিয়ে দিয়ে পড়া বার করতে চাইছি না, পড়া বুঝতে চাইছি না। তোরা করছিসটা কি? মানে আমি তো বুঝতে পারছি না তোরা কি করতে চাইছিস। এলি অফলাইনে, বুঝতে পারলি অনলাইনে হবে না, ইউটিউব থেকে পড়াশোনা হয় না, অ্যাপ থেকে পড়াশোনা হয় না, তাই তো এখানে সিস্টেম এর বাইরে গল্প আছে নাকি? হ্যাঁ, ইউটিউবে তো 1,000টা ভিডিও ছিল, যেখানে সিস্টেম পড়াটা হয়ে যাবে, করিয়ে দেবো, তাই তো? পড়াটা দিয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি, বলে দিচ্ছি, স্ট্রাকচার বলে দিচ্ছি, পড়াটা দেওয়ার টার্গেট দিচ্ছি, একটা পরিবেশ দিচ্ছি যে এখানে গিয়ে পড়াটা গিয়ে আমি ফাটিয়ে দেখিয়ে দেবো স্যারকে ইন্ডিভিজুয়ালি, তারপরেও দিচ্ছিস না। তাহলে অফলাইনে পড়ছিস কেন? পড়বি না যখন অনলাইনে বসে বসে থাকতে পারতিস। পড়াশোনা হতো না, অনলাইনে পড়াশোনা হয় না, তুইও জানিস আমিও জানি। অনলাইনে পড়াশোনা হয় না বলেই অফলাইনে এসেছিস, কিন্তু অফলাইনে এসেও পড়াটা দেবো না। তাহলে অফলাইনে এলাম কেন? এত টাকা খরচা করে। ঠিক বলছি না ভুল বলছি? ভুল বলেছি কি একটাও? পয়সা খরচা করে এসছি, পড়াটা দিতে হবে, নইলে তো অনলাইনে 24 ঘন্টা ইউটিউব কানের মধ্যে বা ওই এক কানের মধ্যে বসে একটা পড়ে যাচ্ছে 1000টা ক্লাস, ও ফাটাফাটি 10টা ভিডিও দেখিয়ে দিলে তো ক্লাস মুখস্থ হবে। সাইটোপ্লাজমের একটা সিডি ভিডিও দেখিয়ে দিলে পড়া মুখস্থ হবে। এখন এতদিনে তো বুঝে গেছি সব নাটক। বুঝলে বল, আমি টিভিতে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে কোশ্চেন গুলো দিয়েছি, এগুলো কি কোনো ভিডিও, অডিও, ভিজুয়াল? একটা ভিডিও 3D সিনেমা হল অন্ধকার করে চশমা টশমা করে 3Dতে দেখলেও মগজে ঢুকে যাবে? ভেদগার্ডের ভয়ে একারিত হবে, ভেদগার্ডের এস আসবে না অডিও ভিজুয়াল দেখলে। জাস্ট বলছি, ব্যাপারটা কি বললাম বুঝতে পারছিস তো? আমার কাছে কথা হচ্ছে পড়াটা তো পড়বি, পড়ে পড়া দিবি, নাকি আমি এবারে র্যাম্পার্টে সাপটানো শুরু করবো? তোদের বাবা মা গার্জেন করবি কিনা বল? এবার কিন্তু হাই টাইম আসছে, 25-এর পরীক্ষা মোটামুটি হবে। এবারে কিন্তু আর আমি এত স্লো পেস যাবো না, আর এত খেলাতে পারবো না। পড়লে পড়ো, না পড়লে অলরেডি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, এরপরে আরো ছেড়ে দেবো। তাহলে বল বাবা মাকে সব কটা গার্জেন করে দিয়ে একদিন আসুক, সামনাসামনি বলে দিই পড়া দিচ্ছে না, পড়া করছে না, নিজের দায়িত্বে রয়েছে, ওর রেজাল্টের দায়িত্ব আপনার। যদি এই কোশ্চেন গুলো না করিস, তোর পড়াটা যদি আমায় না দিস, আমি কি তোকে রেজাল্ট দিতে পারবো? হ্যালো, দেখ পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর নিট দেয় কত নেই? কত দেয় আন্দাজ? আরে তোর জানাশোনা কে দেয়? সবাই দেয়। 21 লাখের মধ্যে মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে 3.5-4 লাখের মতন নেই, আরো বেশি 4 লাখ 5 লাখও দিতে পারে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এখন ট্রেন্ড হয়ে গেছে, ইটস আ ফ্যাশন ট্রেন্ড। নিট ইজ আ ফ্যাশন ট্রেন্ড। ছেলে কি করে? নিটের প্রিপারেশন দিচ্ছে, নিট। মেয়ে কি করে? নিট দিচ্ছে।
মেয়ে কি করবে গো? নেট দেবে। মেয়ে এবারে কি দেবে? পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিক কত নেট করছে, মেডিকেলে যাবে, ডাক্তারিতে যাবে, সবাই নেট করছে, হ্যাঁ না? সব নেই আমাদের কাছে, সব। এটা এমনি হয়ে প্রত্যেকে এখন মেয়েদের পরিচয় বাবা মা দেয় কি বলে? কেউ অন্য কিছু। আগে একটু ইঞ্জিনিয়ারিং বলতো যে ওই ডব্লিউবিজি দেবে বা আইআইটি দেবে, ইঞ্জিনিয়ারিংটা বলতো। কিন্তু এখন দেখছি ইঞ্জিনিয়ারিং তো চাকরি পায় না, বেকার বসে থাকে। ইঞ্জিনিয়াররা ওই অটো টোটো চালাচ্ছে, ইঞ্জিনিয়ার আর এমবিএ করে এমবিএ হচ্ছে না, মানে যাতে চলে গেছে, যাতে ডাউন হয়ে গেছে। তো এমবিএ আর ইঞ্জিনিয়ারদের যাতে নেই তো মোটামুটি এখনো জাত আছে কার? টাকার নেই। অতএব আমি দেখে অবাক যাই, মানে কেউ নিজেকে বলবে না যে মনে করছে বেশি নার্সিং দেবে, নেই। জিএনএম দেবে, সেও নেই সায়েন্সে। ঠিক না? নিট দিতে কেউ বাধা দিয়েছে? আর এখন তো নিট প্রিপারেশন নেওয়া কি ইজি, ইউ নো। 2000 টাকা দিলেও নিট প্রিপারেশন, 1200 টাকা দিলেও নিট প্রিপারেশন, 1000 টাকা দিলেও কোথাও 599 টাকা দিলেও নিটের প্রিপারেশন হচ্ছে, হচ্ছে তো। তাহলে আমি একটা নিয়ে নিলাম, আমি নিট প্রিপেয়ার, মানে নিট অ্যাসপিরেন্টস। আগে 3.5 লাখ 4 লাখের গল্প ছিল, নিট অ্যাসপিরেন্টস হতে একটা ভয়ের ব্যাপার ছিল যে বাবা নিট অ্যাসপিরেন্টস, নিটের প্রিপারেশন নিতে গেলে 3-4 লাখ টাকা। কারণ 1200 টাকা 1400 টাকায় হয়, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে সেটা নিয়ে নয়, আমি 1200 টাকায় পড়ি, 300 টাকায় পড়ি, 5000 টাকায় পড়ি, 3000 টাকায় পড়ি। আমার প্রশ্ন হচ্ছে নিট অ্যাসপিরেন্টস মানেটা কি? এই ক্লাসে তোদের মধ্যে প্রত্যেকেই একবার করে নিটে বসে গেছিস, সবাই বসে, আগের বছরে সব বসাম। আমার কাছে সবাই মানে মোটামুটি এখন তোরা বসেছিস, খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু মোটামুটি আমার কাছে 50 জনের মতন যখন এই বছরের নিটটা পেরিয়ে জেড পাসটা হতে দেয়, এই যে মানবাম মিটে গেছে, ওবিসি হয়ে গেল, পরীক্ষাটা 1 মাসের মধ্যে 28 সেপ্টেম্বরে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যেই সব আসবে ঘুরমুড়িয়ে, কিনে নিটে বসেছিলি? হ্যাঁ, মোটামুটি নিটে 13 লাখ 12 লাখ 5 লাখ 7 লাখ মানে ধরে ধরে র্যাঙ্ক পাও, এটা ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই, তাই তো? আমি নিটে বসেছি, কি প্রিপারেশন নিয়েছি, মানে নিটটাকে কি ভেবে বসে? আমার কাছে প্রশ্ন এইটা। সবাই নিটে বসে, ইটস আ ফ্যাশন, নাওয়াডেজ ইটস আ ফ্যাশন। নিট অ্যাসপিরেন্টস, কোনো ডাউট নয় ভাই, নিটে বসো, সার্টেনলি বসো, এভরিবডি বসো, প্রত্যেকে বসো। এখন তো বুড়োরাও বসছে, 60-70 বছরের বুড়োরাও তো নিট ক্লিয়ার করছে, কোনো অসুবিধা নেই, সবাই নিটে বসো। কিন্তু if you are aspirants of the NEET, then you have to have minimum respect about the NEET. Respect মানে কি? এই রাইবোজোমে 60S, NS, 50S, 35 NS, অধৈকক, একক, এগুলো তো করতে হবে। তুই আমাকে বল, এবছরে যারা নিট অ্যাসপিরেন্ট ছিল তাদের মধ্যে কেউ, আমরা এখনো পর্যন্ত ক্লাসে যা কোশ্চেন করেছি, তোরা মুখস্থ করেছিস সেটা বড় কথা নয়, আমরা যা ক্লাসে কোশ্চেন ডিসকাস করেছি, এই কোশ্চেন মানে 70% নিট অ্যাসপিরেন্টস এর কাছে আছে রেডি। ওরা তো তোদের বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করিস, কথা বলিস, তাদের মধ্যেও তো অনেকে নিট আছে, ওর ক্লাসে যেমন ও বলছে সবাই নিট দেবে, নিট অ্যাসপিরেন্টস আছে, তো ও তো জানে যে ওর বন্ধু বান্ধবরা কোন লেভেলে পড়ছে। তোদের বন্ধু বান্ধবরা কি এই লেভেলে কোশ্চেন অ্যান্সার রেডি করেছে? নিট দিয়েছে। আমার কাছে কথা হচ্ছে নিট দেওয়ার জন্য এই লেভেলের প্রিপারেশনটা দরকার। আমার কাছে বলতে কথা হচ্ছে এই লেভেলে আমরা রেডি হচ্ছি, আমাদের হারাবে কি? এন্ডোপ্লাজমীয় চালক, এন্ডোপ্লাজমীয় চালকের সংজ্ঞা দাও। মানে এন্ডোপ্লাজমীয় এককের পর্দা বাদ দেওয়া বলি নেই। আমার এখানে একটা আইডিয়া দাও, আমি বসবো না, এটা রাখার জন্য। আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমীয় চালকে কতগুলি প্রকোষ্ঠ থাকে? এক বা একাধিক বা বহু প্রকোষ্ঠ থাকে, মানে একের বেশি অধিক প্রকোষ্ঠ থাকে সাইটোপ্লাজমীয় চালকে।
ঠিক আছে। এবং সাইটোপ্লাজমীয় জালককে কিরূপ দেখতে হয় না, চ্যাপ্টা থলির মতো বা নালিকার মতো দেখতে হয়। এবারে যেটা মেন কোশ্চেন সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালকের আবিষ্কার এবং নামকরণ। সাইটোপ্লাজমে যে এন্ডোপ্লাজমীয় জালক রয়েছে তার অস্তিত্ব সর্বপ্রথম টের পাওয়া যায়নি কার আগে পর্যন্ত আমরা দেখিনি 1945-এ, কিন্তু ওই বছর পোর্টার, ক্লড এবং ফুলোর এই অঙ্গাণুর প্রথম অস্তিত্ব লক্ষ্য করে। তাহলে 1945 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যেমন টের পাওয়া যায়নি, তার মানে প্রথম টের পাওয়া গেছে কিন্তু 1945-এ, কারণ 1944-এর পর্যন্ত কেউ কোনোদিন এন্ডোপ্লাজমীয় জালকের নাম শোনেনি। এন্ডোপ্লাজমীয় জালকের অস্তিত্ব ধারে খুঁজে পাওয়া যায় কত সালে না 1945 সালে। এবারে এই এন্ডোপ্লাজমীয় যে জালক, সেই জালকের যে অঙ্গাণুগুলো কারা কারা লক্ষ্য করেন প্রথম না পোর্টার, ক্লড এবং ফুলোর। কত খ্রিস্টাব্দে এর নাম এন্ডোপ্লাজমীয় জালক দেওয়া হয় না 1953 খ্রিস্টাব্দে পোর্টার এই অঙ্গাণুর নাম দেন এন্ডোপ্লাজমীয় জালক। বুঝতে পারছিস? ঠিক আছে। হ্যাঁ, এন্ডোপ্লাজমীয় জালকের আকার চ্যাপ্টা লম্বা থলির মতন অথবা গোলাকার, ডিম্বাকার বা অনিয়ন্ত্রকার, যে কোনো রকমেরই হতে পারে। তাহলে একটা কোশ্চেন আসতেই পারে যে এন্ডোপ্লাজমীয় জালকের আকার কি রকম? গোলাকারও দিতে পারে, ডিম্বাকারও দিতে পারে, চ্যাপ্টা থলির মতনও দিতে পারে, অনিয়ন্ত্রকারও দিতে পারে, মানে অনিয়মিত বা শাখাযুক্ত নালীর মতো। তাহলে সব রকমই হচ্ছে এর আকার হতে পারে। এন্ডোপ্লাজমীয় জালকের কত রকমের পরাণু গঠন দেখা যায়? তোরা দুজন আগে তুই আসিস তিন নম্বরের ক্লাসে, দুজনই তো পাবাই করেছিস, তুই আধার ছিলি না, তুই কি জন্য সিস্টার্নি বা ল্যামেলি, ভেসিকল, নালিকা। আমরা সিস্টার্নি আগেও পড়ে এসেছি, ল্যামেলি আগেও পড়ে এসেছি, ভেসিকল আগেও পড়ে এসেছি। শুধু এদের সাইজ গুলো করে রাখতে হবে। এখানে সিস্টার্নির সাইজ কত হয়? হ্যাঁ, নালিকার ভেসিকলের সাইজ আর নালিকার সাইজ, বাস বাতাও, আর কিছু করতে হবে না ওখান থেকে। এন্ডোপ্লাজমিক জালকের প্রকারভেদ। এন্ডোপ্লাজমীয় মানে জালকের যে সূক্ষ্ম নালিকার গায়ে রাইবোজোম দানার অনুপস্থিতি অনুযায়ী এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকারের। তাহলে রাইবোজোম দানা অনুযায়ী আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক রকমের? একটা হচ্ছে পরাণু গঠন হিসেবে ক রকমের? হ্যাঁ, তাহলে ওখানটায় দাগ দিতে হবে যে এন্ডোপ্লাজমীয় জালকের পরাণু গঠন অনুসারে 3 প্রকার, কিন্তু এন্ডোপ্লাজমীয় জালকের রাইবোজোমের দানার উপস্থিতি অনুযায়ী আবার ক প্রকার? বোঝাতে পারা যাচ্ছে? একটা 3 প্রকার, একটা 2 প্রকার। তুই এতদিন কাছে আসিস কেন? পদবাস মসৃণ বা দানাহীন এন্ডোপ্লাজমীয় জালক। এই প্রকার এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম দানাযুক্ত থাকে না। তাহলে যেটা এসিআর আমরা বলি, স্মুথ বা অ্যাঙ্গুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে কি থাকে না না রাইবোজোম দানাযুক্ত থাকে না। তাই এদের দেখতে কিরকম হয়? মসৃণ হয়। আসল প্রশ্ন এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি, বা প্রশ্ন এরকম ভাবেও আসতে পারে যে অ্যাগ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি। শুনেই বলবি কোথা থেকে কোশ্চেন এলো, বুঝতে পারলি? ইংলিশ নামটা দিয়েও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তার কাজ কি? গ্লাইকোজেনের বিপাক, হরমোনের হরণ, ফ্যাটের সঞ্চয়, অ্যাসকর্বিক অ্যাসিডের সংশ্লেষ, এইগুলি সবই হচ্ছে এসিআর এর কাজ বা প্রধান কাজ। অর্থাৎ এই কাজগুলোর যে কোনো একটা কাজ কিন্তু দিয়ে প্রশ্ন করবে। আমাকে যদি তুই বলিস স্যার একটা মনে রাখবো, আমি বলবো না, সবগুলো না মনে রাখলে যেটা তুই মনে রাখিস সেটাই তোর কোশ্চেনে আসবে, তুই উত্তর দিতে পারবি। আচ্ছা, অমসৃণ এই প্রকার জালিকার গায়ে রাইবোজোম দানাযুক্ত থাকে। তাহলে
গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি রাইবোজোমের দানা থাকে? অ্যাঙ্গুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি রাইবোজোমের দানা থাকে? হয়ে গেল গল্প শেষ। তাহলে গ্র্যানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজগুলো কি কি এবং পরিবহন হয়ে গেল। এন্ডোপ্লাজমীয় জালকের উপস্থিত উৎসেচকগুলি কি কি? প্রত্যেকটা নাম মুখস্থ হয়ে গেল। এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি কি? আবার আমরা আলাদাভাবে যখন দেখছি যান্ত্রিক মানে ফাংশনস হিসেবে, ওটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্র্যানুলার রেটিকুলামের, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার রেটিকুলামের। আর শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা। এটাও প্রশ্নে আসতে পারে যান্ত্রিক দৃঢ়তা। আবার এটাকে ভাগ করে বলতে পারে যে সাইটোপ্লাজমীয় ছাত্রকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আবার বলতে পারে অঙ্গাণু গঠন না নিউক্লিয় পর্দা বা গলগি বডি বা মাইক্রো বডি ইত্যাদি গঠনে অংশগ্রহণ করে। অর্থাৎ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ তাহলে কোনগুলো বলবো বল? একদিক দিয়ে যান্ত্রিক দৃঢ়তা, অঙ্গাণু গঠন, প্রোটিন সংশ্লেষ, লিপিড সংশ্লেষ, এগুলোও কাজ। আবার এই কাজের এটা হচ্ছে ম্যাক্রো লেভেলে, এর আবার মাইক্রো লেভেলে কি? আবার এই অঙ্গাণু গঠন না দিয়ে যদি যায় নিউক্লিয় পর্দা, গলগি বডি, মাইক্রো বডি গঠনে সাহায্য করে। এটা দিলে কি তুই বুঝে যাবি অঙ্গাণু গঠনে সাহায্য করে? অথবা আমাকে মনে রাখতে হবে যে মানে আমাদের যখন কাজগুলো লিখতে হবে তখন যান্ত্রিক দৃঢ়তাও লিখতে হবে, সমাজে অঙ্গাণু গঠনও লিখতে হবে, প্রোটিন সংশ্লেষও লিখতে হবে। এগুলো কাজ হিসেবে বলতে পারে। বা এই কাজের আবার যে আমরা আরো মাইনিউটলি আরো ম্যাক্রো লেভেল মাইক্রো লেভেলে যাচ্ছি, যেমন অঙ্গাণু গঠন কাজ, আবার অঙ্গাণু গঠন না দিয়ে যদি দেয় নিউক্লিয় পর্দা, গলগি বডি, মাইক্রো বডি গঠনে সাহায্য করে, সেটাও কাজ। একই জিনিস বুঝতে পারলাম। শুধু শব্দের অদল বদল, যে তুমি ডিটেইলিং এ পড়েছো কিনা, তুমি মন দিয়ে পড়েছো কিনা, তুমি ধরে ধরে পড়ে দিয়েছো কিনা। রাইবোফোরিন হলো এক প্রকারের প্রোটিন। তাহলে রাইবোফোরিন কি? প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস। হ্যাঁ, তাহলে কি হবে না এটা একটা প্রোটিন। কোথায় অবস্থান করে না এন্ডোপ্লাজমীয় জালকের বা সাইটোপ্লাজমীয় তলে অবস্থান করে। আমরা একদিন তলে অবতলে কালকে আগের দিনের ক্লাসে কোথায় পড়েছি। এবং যার সঙ্গে রাইবোজোমের কত এস যুক্ত হয়? আমরা যদি বলি রাইবোফোরিন রাইবোজোমের কত এর সঙ্গে যুক্ত হয়? 60 এস, 70 এস, 50 এস, 40 এস, 30 এস। কত এস? 60। এবং রাইবোফোরিন প্রোটিন সংশ্লেষের সময় কি গঠন করে? আচ্ছা, এখানে যেরকম 4টে কাজ ছিল, তারপরেরও আরো কাজগুলো হচ্ছে ঐক্যশীয় সংবহন, গ্লাইকোনাইলাইসিস, প্রকোষ্ঠ গঠন, বিষক্রিয়া নাশ, টক্সিন অপারেশন এবং ক্যালসিয়াম আয়ন সক্রিয়। এবারে দেখো বিষক্রিয়া নাশ মানে কি? যকৃতের কোষের যে মসৃণ গিয়ার দেহে প্রবিষ্ট বিষাক্ত পদার্থের বিষক্রিয়াকে নষ্ট করে, মানে বডিকে ডিটক্সিফাই তাহলে কে করে? এন্ডোপ্লাজমীয় জালক। আবার আমরা যদি বলি যে শরীরের মধ্যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে পৃথক রাখে কে? না এন্ডোপ্লাজমীয় জালক। যদি আমরা বলি যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করা হয়, কে সাহায্য করে? এন্ডোপ্লাজমীয় জালক। বুঝতে পারা যাচ্ছে? আমরা যে একই সঙ্গে মনে করি জ্বরের ওষুধ খেলাম, পেট ব্যথার ওষুধ খেলাম, জ্বরের একটা কেমিক্যাল আছে ওষুধের, আর পেট ব্যথার একটা ওষুধের কেমিক্যাল আছে। এই দুটো কেমিক্যাল মিশিং দিয়ে নতুন রকমের ফর্মেশন হতে পারে, কিন্তু এই দুটোকে পৃথক রাখে তাহলে কে? গ্লুকোজনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে কে? এই জন্য 11-12 উচিত ছিল ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে পড়া। ক্যালসিয়াম আয়ন সক্রিয় পেশিকোষে এন্ডোপ্লাজমীয় জালক, সার্কোপ্লাজমীয় জালক নামে পরিচিত। এই জালকের প্রান্তীয় স্থিতিতে কি মজুদ থাকে? এন্ডোপ্লাজমীয় জালকের সাইটোপ্লাজমীয় জালকের স্থিতিতে কি মজুদ থাকে? উদ্দীপনার প্রভাবে এই সঞ্চিত সিএ নির্গত হয়ে কিসে সাহায্য করে? ব্যাস, এগুলো আমরা সবই এখানে পড়িয়ে দিয়েছি। শুধু এইখানে একটা জায়গা আছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালক কোথায় কোথায় পাওয়া যায়, ওখানে দেওয়া নেই। অতএব এই কোথায় কোথায় পাওয়া যায় এটা এখানে করতে হবে।
এবং এর মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক কোথায় কোথায় পাওয়া যায় দেখ 8টি স্থান দেখতে পেয়েছিস। বাকি আমরা প্রধান কাজও করে এসেছি, কিন্তু আরো মাইনিউটলি দেওয়া আছে যেটা প্রধান কাজ, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের যে প্রধান কাজ এবং মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের যে প্রধান কাজ, এই দুটো প্রধান কাজ কিন্তু অবশ্যই করবি। দাগ দিয়ে দে। রাইবোজোম, আবার আমরা চলে যাচ্ছি এবার রাইবোজোমে। ক্লোরোপ্লাস্টের ভিতরে এবং নিউক্লিয় পর্দা ও এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যে পর্দাবিহীন রাইবোনিউক্লিয় প্রোটিনের কণা লেগে থাকে, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী সেই দানা বা কণাকে রাইবোজোম বলে। তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি এই রাইবোজোম কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। এবং কার গায়ে আটকে থাকে? না নিউক্লিয় পর্দা ও এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে আটকে থাকে। এবং এ কিসে সাহায্য করে? না প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে এই সমস্ত কাজগুলো যে করে তাকে আমরা রাইবোজোম বলি। রাইবোজোমের সংজ্ঞাকে ভেঙেও 3টে প্রশ্ন করে দেওয়া গেল। গেল তো? রাইবোজোমের সংজ্ঞাকে ভেঙে 3টে প্রশ্ন। রাইবোজোমের আবিষ্কার কে করে? ক্লড এদের মাইক্রোজোম নামে অভিহিত করেন, কিন্তু 1955 খ্রিস্টাব্দে প্যালাডে আসলে রাইবোজোমের নামকরণ করে। তাহলে যদি প্রথমে কোশ্চেনে দেয় রাইবোজোমের নামকরণ কে করেন, ক্লড না প্যালাডে, কি হবে? যদি প্যালাডে না দেয় কি হবে? হয়তো শিখে গেছিস, চালু। আচ্ছা, রাইবোজোমের নামকরণ কত সালে হয়? রাইবোজোমের অবস্থান কোথায়? রাইবোজোমের পরিবর্তিত নামগুলি কি কি? নামগুলো শিখে নিয়েছো? মাথায় হাত দিও, মাথায় হাত, কপালে হাত, দুর্যোগ কিছু আসে। এবারে যেটা বলার সেটা হচ্ছে এখানে কিভাবে কোশ্চেন আকারে আসবে। আগে কোশ্চেন ভাবতে শেখো, কি কোশ্চেন হতে পারে। সোজা স্তম্ভ মেলাও ফেলবে, এইটাকে স্তম্ভ মেলাবে, সোজা ফেলে দেবো। বুঝতে পারলাম? স্তম্ভ মেলাও মানে বুঝেছিস তো? বাঁ দিক দেবো, ডান দিক দেবো, ডান দিক কিছু করবো, বাঁ দিক দিয়ে এবারে মেলাতে হবে কোনটার সঙ্গে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এটা টোটাল। এটা কি আর কিছু আমাকে বলাতে হবে যে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলে, মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত রাইবোজোমকে মাইটোরাইবোজোম বলে, কোষের সাইটোপ্লাজমে যখন রাইবোজোমটি এককভাবে ছড়িয়ে থাকে তখন তাকে মোনোজোম বলে, এবং প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএর উপর সারিবদ্ধ অবস্থানরত অনেকগুলি রাইবোজোমকে পলিজোম বা পলিরাইবোজোম বলে। রাইবোজোমের সংখ্যা কত? ব্যাকটেরিয়ার কোষে বড় গড়ে কতগুলো রাইবোজোমের সংখ্যা দেখতে পাওয়া যায়? কিন্তু ইউক্যারিওটিক কোষে গড়ে কত রাইবোজোম দেখতে পাওয়া যায়? ভাবতে পারছিস? রাইবোজোমের উৎপত্তি কোথা থেকে হয়? বল, এতক্ষণ ধরে আমরা যে কটা কোশ্চেন করলাম এই কটা কোশ্চেনের উত্তর কি আমরা জানতাম? কেন? এটা তোদের 11-12 এর বইয়ে নেই? পড়েছি তো, এখন সব মনে করছে তো? তাহলে তো অলরেডি পড়া আছে, জাস্ট একবার রিভিশন করে ছাক্কাস চিন্তা। রাইবোজোম দেখতে চ্যাপ্টা নলের মতো। এই কোশ্চেনটা আমি তোদের লিখে দিচ্ছি। তোদের ইয়ারে 11-12 এ যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, কত 5 লাখ 6 লাখ পরীক্ষা দিয়েছিল তো তোদের ইয়ারে 11-12 এ? হ্যাঁ,
5 লাখ 6 লাখ প্রসেসের পর 10,000 ছেলে মেয়ে উত্তর দিতে পারবে। এই কোশ্চেন গুলোকে বলে একেবারে আনইম্পর্টেন্ট অড ওয়ার্ড। এই কোশ্চেন মানে সব স্যার ছেড়ে দিয়ে চলে যাবে, সব স্টুডেন্ট ছেড়ে দিয়ে চলে যাবে। এইটা কোনো কোশ্চেন হয়? রাইবোজোম দেখতে নলের মতন চ্যাপ্টার, সবকিছু দেখতে কেমন যদি করতে হয়, সবাইকে দেখতে কেমন, তাই আমি এটা নলের মতন চ্যাপ্টার করে দেবো। কি করবি? রাইট না রং? তাহলে এবার মনে রাখ সবাইকে দেখতে কেমন, আর কাউকে দেখতে কেমন মনে রাখার সময় পাবি না। বুঝতে পেরেছিস? আর কেউ কাউকে মনে রাখতে পারবি না কাকে দেখতে কেমন, শুধু মনে রাখবি রাইবোজোম, সাইটোপ্লাজম, পলিসাইকোরোজোম, কি দেখতে, কে চ্যাপ্টার, কে লম্বা, কে গোলাকার। আবার গালে হাত দেয় সব। উৎসাহ কোথায়? স্যার জানছি, স্যার এত সুন্দর সুন্দর জ্ঞান পাচ্ছি, এখানে একটা করে 500 টাকা দেয়, ও এটা বিউটি পার্লারে, এটা ভ্যানিটি ব্যাগে, এটা চুলের এতে, এটা স্ট্রেটনিং করতে, একটা করে 500 টাকা দেয়, মুখের হাসি দেয়, তিনই মুখের হাসি দেয়। 500 টাকা যদি একটা করে দিতাম উৎফুল্ল, স্যার মানে দিল খুশখুশ। এত জ্ঞান দিচ্ছি, এত দামি দামি জ্ঞান দিচ্ছি, পড়ার জিনিস দিচ্ছি, এটা কি জন্য দিচ্ছি? এটা থেকেই তো তুই 80,000 টাকায় দেখেছিস এমসে 3,500 নিয়োগ হবে। হ্যাঁ দেখেছিস? হ্যাঁ গ্রুপেই তো দিয়েছি। কত টাকা মাইনে স্টার্টিং এ? 40,000 42,000 টাকা মাইনে। হ্যাঁ তাহলে কে পাবি 40,000 টাকার চাকরি এই বাজারে? সেটাও গভর্নমেন্টের, সঙ্গে ডিএ নিয়ে সোজা মোটামুটি 50-60,000 চলে যাবে চাকরিটা, তাই তো? চলে যাবে চাকরিটা, ধরে যাবে। তোরা পড়াকে যে তোকে 50,000 60,000 টাকার চাকরি দেবে সেটাকে তো গালে হাত দিয়ে দিচ্ছিস, ইনভেস্ট করছিস। সেই জন্যই বললাম তো ক্যাশের বাজার। পরেরটা কোথায়? রাইবোজোমের একটা চ্যাপ্টার হয়ে গেল। দেখতে সাইজ কত রে? রাইবোজোমে কটা ইউনিট থাকে? কার জন্য রাইবোজোমের দুটি অর্ধ একক পরস্পর যুক্ত থাকে? স্বল্প গাঢ়ত্বের জন্য, শুধুমাত্র ম্যাগনেসিয়াম আয়নের জন্য নয়। পুরোটা নিয়ে তবে উত্তর আমি বেটার করতে পারি। এই কোশ্চেনটাও যদি তুই জিজ্ঞেস করিস, তোর যত চেনা জানা বান্ধবী বন্ধু আছে কেউ যদি আনসার দেয়, আমি পড়ানো ছাড়ি। তোদের কনফিডেন্স আছে কেউ তোদের বন্ধুদের মধ্যে তোদের লেভেলে কেউ উত্তরটা করতে পারবে? তোদের ক্লাসের ফার্স্ট বয় করতে পারবে? এই হচ্ছে আমরা কি করছি, এটা ডিফারেন্স তৈরি করছি, বাকিদের থেকে আমরা এগিয়ে যাচ্ছি। স্যার আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, এগিয়ে যান। আমরা এগিয়ে যাচ্ছি কত আপনি ধারণা করতে পারবেন। গুণাঙ্কের আমরা এগিয়ে করছি না সেদিকে এগোচ্ছি, অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন হচ্ছে না জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন হচ্ছে। যাদের ঠান্ডা লাগছে পিছনে চলে যায়, আমরা এই বাগানটা কত বাজে ঠান্ডা লাগছে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের গুণাঙ্ক কত? প্রোক্যারিওটিক কোষের গুণাঙ্ক কত? সব উত্তর তুলে দেখার তো কেউ বুঝবো। চলো, ইউক্যারিওটিক কোষের 80S রাইবোজোমের দুটি সাব ইউনিট কি কি? কোশ্চেন আসতে পারে। প্রোক্যারিওটিক কোষের 70S রাইবোজোমের দুটি সাব ইউনিট কি কি? এক দুটো লাইনে দুটো কোশ্চেন বসে আছে। ইউক্যারিওটিক কোষের 80S রাইবোজোমের দুটি সাব ইউনিট কি কি? আবার প্রোক্যারিওটিক কোষের 70S রাইবোজোমের দুটি সাব ইউনিট কি কি? দুটো চারটে কোশ্চেন এখান থেকে আমরা পেয়ে গেলাম। কোশ্চেনই কোশ্চেন। রাইবোজোম ও ক্ষারীয় প্রোটিন দিয়ে কি তৈরি হয়? কার সঙ্গে একাধিক রাইবোজোম যুক্ত হয়ে পলিসোম বা পলিরাইবোজোম গঠন করে? ভেদভাগ
কোন পদার্থ কেন্দ্রাধিক মানে সেন্ট্রিফিউগাল মানে জানি সেন্ট্রাল থেকে বেরোনোর যে সেন্ট্রিফিউগাল বল, সেই বলের যন্ত্রের টিউবের মধ্যে রেখে দ্রুত গতিতে ঘোরালে হ্যালো ইয়েস হ্যাঁ হ্যালো বলুন। এক মিনিট হোল্ড করুন। এটা কি একবার হচ্ছে দু তিন 10 মিনিট আছে বুঝতে পারছি। তাড়াতাড়ি যা। আচ্ছা কি বলছিলাম, কোন পদার্থকে কেন্দ্রাধিক যন্ত্রের টিউবের মধ্যে রেখে দ্রুত গতিতে ঘোরালে মানে কি টিউবের মধ্যে রেখে ভাব একটা গ্লাস জল রেখে গুলিয়ে খাস তো, হ্যাঁ আয় গুলিয়ে খাস তো, মাঝখানে একটা ফিউগাল তৈরি হয় তো যেখানে সবকিছু টেনে যায়, সেন্ট্রিফিউগাল বল, বুঝতে পারছিস? সেই সেন্ট্রিফিউগাল বল অর্থাৎ বলছে যন্ত্রের টিউবের মধ্যে রেখে দ্রুত গতিতে ঘোরালে যে নির্দিষ্ট গতিতে পদার্থগুলি তাদের আণবিক আকৃতি অনুযায়ী সেন্ট্রিফিউজ টিউবের তলায় অধক্ষেপিত হয় তাকে অধক্ষেপণ গুণাঙ্ক বলে। এবার আমি বোঝাই, প্রথমবার ছোটবেলায় বলেছিলি গ্লাসে গ্লুকন দিয়ে দিয়েছিলি, গুলেনি বা কমপ্লেন গুলেনি, কাঁচের গ্লাসে দিয়ে হুলুম 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 গুলিয়েছিস, হ্যাঁ গোলাতে কি হয়েছে, এগুলো দানাদার কি হয়েছে, এগুলো মাঝখানে এসে 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 গ্লাসের তলায় গিয়ে কোথায় দেখেছিস তো, যখন ঘোলানোর পরে একটা নির্দিষ্ট গতিতে আমাদের ঘোরাতে হবে, সেই গতিতে ঘোরাবার পরও যেগুলো এসে গ্লাসের তলায় বা কাঁচের পাত্রের নিচে থাকে, সেই যে গতিতে ওটা নিচে এসে যায়, কারণ প্রথমে থাকে না, ঘোরাবার পরে যখন ওখান থেকে বড় দানাগুলো এসে থাকে সেইটাকেই আমরা কি বলি অধক্ষেপণ গুণাঙ্ক। অধক্ষেপণ গুণাঙ্কের মান পাক্কা মুখস্থ, সেমি সেকেন্ড ডাইন গ্রাফ, বাবা গুণাঙ্কের অধক্ষেপণ গুণাঙ্কের মান। আচ্ছা এখানে এস এর ব্যাখ্যা এতদিন আমরা অনেকবার ধরে দেখে আসছিলাম না, এস 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 ঘন্টা কিসের এস, সেই এস নয় কি লজ্জা। আচ্ছা আমি বললাম বলো লজ্জা পেল না, কি বলবো, বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি। তোরা আবার হাসছিস না, একে বেচারা ইয়ে হচ্ছে, তার সহপাঠী আসে, সে কোথায় গেল, হোয়াইট এলিফ্যান্ট পড়তে গিয়ে মাথা ব্যথা করে ফেলেছে এখনই। ওই ক্লাসে কতগুলো মাথা ব্যথা পেয়েছে, আরো দুটো আছে না মাথা ব্যথা পেয়েছে, এখানে মাইগ্রেনের এতে 1 নম্বর 3 নম্বর ও দুটো 3টে 4টে মাইগ্রেন করে দিয়েছে। প্রথম মাসেই মাইগ্রেন তোরা শুরু করে দেবো, সেকেন্ড মাসে মাইগ্রেন শুরু করবো, চাপ নিস। যাই হোক এস এর ব্যাখ্যা বিজ্ঞানী ভেদবার নামের আদ্যক্ষর এস দিয়ে এককে প্রকাশ করা হয়। সিম্পল, আমরা যে 60s ms এইগুলো বলছিলাম, এই গুণাঙ্কগুলোকে কেন বলছিলাম না, এটা ভেদবার, ভেদবার্গের বানানটা কি হয়তো লেখা আছে, লেখাই তো জানি না, পাগলের মধ্যে পেয়ে গেছে। ভেদবার্গের বাংলা বানান করছে ভয়েকা দ, লিখে দিয়েছি এখানে বাংলায় বলে, ও বাংলায় দেখ ইংলিশ বানান দেওয়া আছে কি দিয়ে, এস দিয়ে আছে তো, ভেদবার্গের ভয়েকা, তাহলে ভেদবার্গের এস দিয়ে যেহেতু নাম শুরু হচ্ছে, তার নাম অনুযায়ী আমরা যে এস ব্যবহার করি, সেই এস এর প্রথমটাই হচ্ছে এস, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজে বলে অনেক কি বলে দিয়েছে, ভেদবার্গের ভয়েকা। আচ্ছা শোন, আগে যেরকম আমরা পড়ে আসতাম প্রোক্যারিওটিক রাইবোসোম ও ইউক্যারিওটিক রাইবোসোম, এই প্রত্যেকটা লাইনই হচ্ছে কোশ্চেন, অতএব এটাকে আর আমি আলাদা করে টাইম দিচ্ছি না। সেখান থেকে আমি মাইটোরাইবোসোমে চলে যাচ্ছি, যে রাইবোসোমগুলি মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে জড়িয়ে থাকে তাকে মাইটোরাইবোসোম বলে। তাহলে মাইটোকন্ড্রিয়া ধাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে জড়িয়ে থাকা রাইবোসোমগুলিকে কি বলে, রাইবোসোম, সাইটোপ্লাজম, মাইক্রোরাইবোসোম, পলিসোম, মাইক্রোরাইবোসোম। এর মাইক্রোরাইবোসোমের পরিমাপ কি, এস। কতগুলি অধ এককে বিভক্ত, কি কি, কাজ,
একটা নয়, দুটো কাজ, দুটোকে আলাদা করে রাখবে, নইলে তোদের মাথায় ঢুকবে না পড়ার সময় মগজে। এর কিন্তু দুটো কাজ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে সাইটোরাইবোজোম ও মাইটোরাইবোজোমের মধ্যে পার্থক্য। একই জিনিস যা বলেছি, প্রত্যেকটা কোশ্চেন আর আলাদা করে এগুলো আমি বলবো না, বলানো শেখানো হয়ে গেছে। রাইবোজোমের কাজগুলো করে নাও। দেখো, রাইবোজোম প্রোটিন সংশ্লেষের কার্যকরী স্থান প্রদান করে, একটা কাজ। রাইবোজোমের দুটি সাব ইউনিটের মাঝে এমআরএনএ অবস্থান করে এবং বড় সাব ইউনিটের মধ্যে অ্যামিনো অ্যাসিড বহনকারী ডিআরএন বিভিন্ন স্থানে বসে পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, অ্যামিনো অ্যাসিড বহনকারী ডিআরএনএ কোথায় বসে, এমআরএনএ কোথায় অবস্থান করে, রাইবোজোমের একটা সাব ইউনিটে অবস্থান করে এবং আরেকটি বড় সাব ইউনিটের মধ্যে অ্যামিনো অ্যাসিড পরিবহনকারী এমটিআরএনএ অবস্থান করে। ঠিক আছে, আরেকটা কি কাজ, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে বলে একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। যা রিপিট হচ্ছে, প্রোটিন ফ্যাক্টরি আগে পড়ে এসেছি, মনে আছে? রাইবোজোম কিসে সহায়তা করে? ইনফরমোজোম। ইনফরমোজোম কি? যে কোষীয় অঙ্গাণু এমআরএনএ ও আরইও প্রোটিন নিয়ে গঠিত এবং নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করে, তাকে কি বলে? ওখান থেকে নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করে, ইনফরমোজোম। ওখান থেকে ওখানে তুলে দে। আরেকটা হচ্ছে যে কোষীয় অঙ্গাণু এমআরএনএ ও আরইও প্রোটিন নিয়ে গঠিত, তাদের কি বলে? দুটো কোশ্চেন হয়ে গেল একটা সংখ্যা থেকে। সংখ্যা ভেঙে কোশ্চেন করতে শিখেছিস কবে? এখানে ইনফরমোজোম কি আকৃতির হয়? কি আকৃতি থেকে কি আকৃতি? মানে গুণাঙ্ক। কত থেকে কত হয়? 20s থেকে 200s। ডিএনএ থেকে এমআরএন তৈরি করার পর এমআরএন হিস্টোন প্রোটিন আবরণে কি আবদ্ধ থাকে। তাহলে এমআরএন কোথা থেকে তৈরি হয়? আরএনএ থেকে না ডিএনএ থেকে? আচ্ছা, তৈরি হওয়ার পর এমআরএনএ হিস্টোন প্রোটিন দিয়ে আবৃত থাকে না থাকে না? এমআরএনএ এর সুপ্ত অবস্থা কাকে বলে? যখন এমআরএন হিস্টোন প্রোটিন দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, একে কোশ্চেন। কারণ এই অবস্থায় এমআরএন প্রোটিন সংশ্লেষ করতে পারে না। তাহলে কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন না, সুপ্ত অবস্থায় এমআরএন কি প্রোটিন সংশ্লেষ করতে পারে? কিন্তু আমরা দেখছি এমআরএন প্রোটিন সংশ্লেষ করতে পারে, কিন্তু কখন প্রোটিন সংশ্লেষ করতে পারে না? শুধু এই সুপ্ত শব্দটার জন্যই একটা কোশ্চেন জন্ম নেবে। প্রোটিন আবরণ মুক্ত হয়ে এমআরএন প্রোটিন সংশ্লেষ করতে পারে। তাহলে আবার এমআরএন কখন প্রোটিন সংশ্লেষ করতে পারে? প্রোটিন মুক্ত হয়ে, আবরণ মুক্ত হয়ে। যখন আবরণ মুক্ত সুপ্ত অবস্থায় থাকে তখন নাইট্রোজেন। প্রাণী কোষে উপস্থিত দ্বি একক পর্দা ঘেরা না বহু একক পর্দা ঘেরা? আর্দ্র বিশ্লেষক উৎসেচক পূর্ণ ছোট ছোট ছড়ির মতো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো যেগুলো অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকে সহায়তা করে তাদের লাইসোজোম বলে। তাহলে লাইসোজোম কিসে সহায়তা করে? লাইসোজোমের আবিষ্কার কে করেন? হ্যাঁ, বানান বল। কত সালে করেন? এর নামকরণ কেন লাইসোজোম হয়? ও, 6টা কোশ্চেন। শুধু কোশ্চেন, তোরা যা কোশ্চেন করবি দুনিয়ায় কেউ করবে, তাই না? কোশ্চেন দিয়ে রাখবি মানে সেই হাল্ক দেখাবে, বায়োলজি হাল্ক। কোশ্চেনের এক বিরাট পাহাড় আছে, তাই তো রে? হাল্ক আরো আছে, করবি? আর বলে না, হ্যাঁ তুই করবি 11-12 এর বইটা নিয়ে তোর আনার কথা। 11-12 এর বইগুলো আর ওখান থেকে আবার 1000 খানিক করে
যদি আসবে একটু টানতেই হবে, কিন্তু ডবল ইটি, ন্যাশনাল ডবল ইটি টানতে হবে না, ও আনতেই হবে, বললে হবে না। হাসবি না, আমি সিরিয়াস, হাসবি না, হাসবি না, কথায় কথায় আমার কথা হাসবি। আমি হাসছিলাম না, আমি বললেন সিরিয়াস থাকতে দে। কোথায় গেলাম রে? লাইটোজোম শেষ করে দিয়েছি। উৎপত্তিতে লাইসোজোমের সংখ্যা ও অবস্থা। লাইসোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায়, হ্যাঁ বলুন। লাইসোজোম কি উদ্ভিদ কোষে পাওয়া যায়? তাই না। লাইসোজোম কি একটি ক্ষরণকারী কোষ? আরবিসিতে লাইসোজোম বেশি থাকে। কতগুলো কোশ্চেন হলো? 3টে কোশ্চেন হয়ে গেল। আরো কোশ্চেন কিসে ক্যাচ ক্যাচ করছে বলতো? টাকাটা বাকি কোথায়? আরে বেচারিগুলো বৃষ্টিতে বোধহয় ভিজছে, পারছে না জায়গা। এটা তো আমি এখানে বসে রেখে আসবো, মানে এখানে এইগুলোতে বসবো। এটা প্রতি বছর দেওয়া হয়, প্রতি বছর খোলা হয় এই 35 এসি। কারণ আগেকার দিনে সাবেক জানলা তো, ওই সাবেক জানলার ঘুরঘুলি তো সব ঘুরঘুলি দিয়ে এসি লিকেজ করে। আমরা আবার এটা খুলে দেবো, এই মোটামুটি 28 সেপ্টেম্বরে খুলে দেবো, শীতের সময় আবার খোলা ঘুরঘুলি থাকে বলে আবার দিয়ে দেবো আগের বছর মার্চে। চলো, ছোট ছোট থলির আকারে এরা সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। কোন কোন উদ্ভিদ কোষেও কিন্তু লাইসোজোম দেখতে পাওয়া যায়। এক্ষুনি আমরা করছিলাম না যে প্রাণী কোষ ছাড়া লাইসোজোম দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, বিয়ে বাড়ির পাশের ঘরে কি করি, বিয়ে বাড়ির পাশের ঘরে গেছে। ঠিক আছে, না আস্তে আস্তে পড়ছি, এটাই তো আগে চাই। আগে যা অবস্থা হয়েছিল ক্লাসে, আমি দেখে নিজে স্যাড হয়ে যাচ্ছি যে আমি কি এর শাস্তি দিচ্ছি। ক্লাসে এসেছি বলে অভিশাপ। এখন সবাই হাসছে, ভালো লাগছে। এই হাসিটা সেই হাসি, ঠান্ডার পরের হাসি। বুঝতে পারছিস আগে কি বলছিলাম? তাই না? বল কোথায় প্রাণী কোষে ছাড়া লাইসোজোম দেখতে পাওয়া যায় তো উদ্ভিদ কোষে? তোরা তো সবাই বলেছিলিস না। আমি তখন কিছু বলিনি, আমি বলেছিলাম উদ্ভিদ কোষে লাইসোজোম দেখতে পাওয়া যায়। তোরা সবাই চেঁচিয়ে উঠলি না, হ্যাঁ এখানে দেওয়া আছে না। পুরো উদ্ভিদ কোষ দিলেই কিন্তু না, উদ্ভিদ কোষ দিলেই না, কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ আছে না, পেঁয়াজের বীজ কোষ, ভুট্টা ও তামাক, এই 3টে দিয়ে যদি বলে লাইসোজোম দেখতে পাওয়া যায়, আমি তোদের চ্যালেঞ্জ করে বলছি, 10,000 বায়োলজি পড়েছি লেভেল 12-এ, 90 পেয়েছি, 90 পেয়েছে যারা এবছরে বায়োলজি। তোরাও তো পেয়েছিস সবাই বোধহয় ওই রকমই নাম্বার, গোছা গোছা নাম্বার। তাদেরকে কি একটা জিজ্ঞেস করে আয়, তামাকের চারা গাছে লাইসোজোম দেখতে পাওয়া যায় কি যায়? যেই বলবে হ্যাঁ যায়, তাহলে বলছি তাহলে উদ্ভিদ কোষে লাইসোজোম দেখতে পাওয়া যায়। আর ওটা তুক্কা মারবে, হয়তো বলে দেবে হ্যাঁ দেখতে পাওয়া যায়, মিলে গেল। তাহলে জিজ্ঞেস করবি উদ্ভিদ কোষে লাইসোজোম দেখতে পাওয়া যায়, তাহলে হ্যাঁ পাওয়া যায়। কোশ্চেন অ্যান্সার করলে কি হয়, এমসিকিউ করলে এইটা হয়। তামাক গাছের চারা গাছে লাইসোজোম দেখতে পাওয়া যায়, হ্যাঁ না। কিন্তু পরের আগের প্রশ্নটা তাহলে সব উদ্ভিদ কোষে কি লাইসোজোম দেখতে পাওয়া যায়? তাহলে সব প্রাণী কোষে লাইসোজোম দেখতে পাওয়া যায়, সেটার জন্য কি লাগে? তুই বলতে পারবি না কি লাগে? বল, পুরানো পাপি ম্যাটেরিয়াল। এমসিকিউ করবি বলছিস না, সেই জন্য আগের বারে থেকে তাহলে তুই এমসিকিউ তো তোর নাম আমি লিখবো এমসিকিউ এর, তুই কিন্তু আন্দোলনকারীর মধ্যে ছিলি। হ্যাঁ, নেক্সট, লাইসোজোমের আকার কত? এটা হচ্ছে অর্ধবৃত্তাকার। লাইসোজোম দেখতে অর্ধবৃত্তাকার, তার মানে বৃত্তাকার। গোলাকার আমি পড়াচ্ছি, কিন্তু ওখানে তো দিতে পারে বৃত্তাকার। এটাও আমি বলে রাখলাম, কোনো ক্ষেত্রে হতে পারে। আমি অর্ধবৃত্তাকার বলছি, ওরা বৃত্তাকার বলে দিতে পারে। লাইসোজোম কি গতিশীল না স্থিতিশীল? আই দেখছিস কেন, আমার কিন্তু ঘুম পেয়ে যাবে।
বিভিন্ন কোষে অথবা একই কোষের বিভিন্ন সমন্বয়ে নিম্নলিখিত 4 প্রকার লাইসোজোমকে চিহ্নিত করা যায়। কত রকমের লাইসোজোম চিহ্নিত করা যায়? প্রাথমিক লাইসোজোম এবং গৌণ লাইসোজোমের অন্তর্গত কে? দেখো নিচের 4টা করে নেবে। লাইসোজোম কিন্তু দুভাগে বিভক্ত, প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম। আর গৌণ লাইসোজোমের আবার 3টি ভাগ, কি কি? অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম আর রেসিডুয়াল বডি। প্রাথমিক লাইসোজোমের ব্যাস কত? সঞ্চয়ী কণা কাকে বলা হয়? অটোফ্যাজিক গহ্বর বা সাইটোলাইসোজোম বা অটোফ্যাগোজোম, এই প্রকার লাইসোজোমের কোষে সাইটোপ্লাজম ও কোষাঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, পেরিঅক্সিজোম এবং গ্লাইকোজেন দানা ইত্যাদির সপাচন ঘটে। তাহলে গ্লাইকোজেন দানার সপাচন কোথায় ঘটে? সাইটোলাইসোজোমে ঘটে না? তাহলে দুটোই তো মনে রাখতে হবে। তাহলে পেছন থেকে আবার আমি যাই, পেরিঅক্সিজোমের সপাচন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার সপাচন কোথায় ঘটে? সব দেখে ঠিক করতে। কোষাঙ্গাণু সহ লাইসোজোমকে কি বলে? অটোফ্যাগোজোম, অটোফ্যাজিক গহ্বর বা সাইটোলাইসোজোম। তিনটেই। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট অটোফ্যাজিক গহ্বর বা ফ্যাগোজোম বা প্লাজমিক এতে কি লাইসোজোমের মিলনে, মানে এইখান থেকে কোশ্চেন হবে লাইসোজোমের মিলনে কি জন্ম নেয়? গৌণ লাইসোজোমে কি পাচিত হয়? তাই জন্য একে পাচন গহ্বর বলা হয়। তাহলে পাচন গহ্বর কাকে বলা হয়? হেটারোফ্যাগোজোম, ফ্যাগোজোম, অটোফ্যাজিক গহ্বর, রেসিডুয়াল বডি বা সাইটোলাইসোজোম। হেটারোফ্যাগোজোম কে বলা হয়? পাচন গহ্বর। হেটারোফ্যাগোজোম ও অসম্পূর্ণ পরিপাকের পর কিছু পদার্থ রেসিডিউ। আচ্ছা, হেটারোফ্যাগোজোমে পরিপাকের পর অপাচ্য বস্তু কোথায় আমার পাচ্য হয়, মানে হজম হয়, মানে ইয়ে হয়, পাচিত হয় কোথায় হয়? বাবা। ডেনম বডিজ নাকি ডেনস বডি, সরি ডেন্স বডিজ, সরি ডেন্স বডিজ কাকে বলে? টেলোলাইসোজোম কাকে বলে? তোদের বন্ধু বান্ধবরা রয়েছে তো সব নিট অ্যাসপিরেন্টসরা, তোদের ফেসবুকে, ইনস্টাতে এই কোশ্চেন গুলো করে ছেড়ে মেরে দিতে পারিস না? বলো বন্ধুরা, দেখ তো কটা কমেন্ট আছে। কিন্তু জিজ্ঞেস করবি রণবীর কাপুরের প্রথম ছবির নাম কি? হ্যাঁ, কমেন্টে ভরে যাবে। হ্যাঁ, বা অমুক গাড়ির নাম কি, তমুক গাড়ির নাম কি, বা শাহরুখ খানের প্রথম এর নাম কি, সব ভরে দিয়ে দেবে। এই কোশ্চেনটা করে ফেল তো, দেখি একটা কোশ্চেনে দেখ তো কজন আনসার দেয়। সব তো নিট অ্যাসপিরেন্টস। তোদের বন্ধু লেভেলে নিট অ্যাসপিরেন্টস ছাড়া কারাই বা থাকবে? তোদের লেভেলটা যে সেই লেভেলেই তো সব বন্ধুরা আছে। তোদের লেভেলে কেউ থেকে নিচে কেউ আছে? আমি ঠিক বলছি না ভুল বলছি? বল ইয়ার কি, তোদের ম্যাক্সিমাম ফ্রেন্ড লিস্টে তো সবাই নিট অ্যাসপিরেন্টস নাকি? বিউটি পার্লার বাইরে তো নিট অ্যাসপিরেন্টস, সবাই নিট। সেখানে কোশ্চেনটা করে ফেলে দিয়ে বল বন্ধুরা চলো আমরা আলোচনা করি। একটা গ্রুপ বানানা, 500,000 জন্য একটা গ্রুপ বানিয়ে বায়োলজি কোশ্চেন চিনে চাটনি বানিয়ে দিবি। হ্যাঁ, বাবা কি হাসি। চলো নেক্সট। লাইসোজোমের কাজ আর পড়াতে পারছি না, দেখে দেখো তোমরা বুঝতে পারছিস কিনা। পড়ানো শেখানো হয়ে গেছে, আর পড়াতে হবে। লাইসোজোমের কাজ পেয়ে গেছিস, ধরে ধরে কাজ করা শেখাতে হবে। তাহলে আমি আরো 3টে পাতা এক্সট্রা দিয়ে দিই তোদের দায়িত্বে। দিন নাই, এগোই না। আর 3টে পাতা দিই, তোরা আপনাকে রেডি হয়ে আসলে আমি কোশ্চেন করবো। ঠিক আছে, এমনি তো পড়া দেখবি, এমনি পড়া দেখবি না অমনি পড়া দেখবি। ভালো করেছিস। তাহলে 3টে পাতা এক্সট্রা পড়ে নিস, যদি কোনোটা বুঝতে না পারিস কোশ্চেন অ্যান্সার রেডি করে নিস। কিন্তু যে পড়া দেয় হবে তো তাকে জিজ্ঞেস করতে হবে। তুমি কি নিজে পড়ে কোশ্চেন রেডি করতে পারবে না? আমাকে পড়ে পড়ে দিতে পারবে? বাবা, এইরকম তো লাইসোজোমের কাজ হয়ে গেল। তাহলে লাইসোজোমে উপস্থিত কিছু উৎসেচক দেখা গেছে। লাইসোজোমে প্রায় কত রকমের আত্মবিশ্লেষণকারী উৎসেচক থাকে? অ্যাসিড, হাইড্রোলেজ, এইসব উৎসেচকের বিক্রিয়ার অনুকূল
কি অ্যাসিড তৈরি করে? পিএইচ অ্যাসিড বা PH5 কোথায় থাকে? প্রোটিজিয়াসের কাজ কি? প্রোটিওজিস কি করে? নিউক্লিওজিস কি করে? শুধু অ্যাসিড রাইবোনিউক্লিয়াস এবং অ্যাসিড ডিরাইবোনিউক্লিয়াস। গ্লাইকোসাইডেস কি করে? লাইপেজ, পলিফাইপেজ, ফসফেটেজ তিনটেরই কি যৌগ তৈরি উৎসেচকে সাহায্য করে, মানে পরিপাককারী উৎসেচক কি? লিপিড, লিসিথিন, ফসফেট যৌগ। ঠিক আছে। লাইসোজোমের বহুরূপতা। লাইসোজোমের বহুরূপতা মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইসোজোমের কি নেই? বিভিন্ন কোষের মধ্যে এবং একই কোষে বিভিন্ন সময় লাইসোজোম বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়। তাহলে লাইসোজোমের কি গঠন, কি রকম আকৃতি আছে? কিছু গোলাকার, চারটা, নলাকার, এরকম বিশেষ কিছু নেই। আবার আছে কিন্তু নাও থাকতে পারে। লাইসোজোমের কিন্তু কোনো বিশেষ আকার আয়তন থাকে না, যার জন্য লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমের ব্যাপারটাকে আমরা কি বলি? বহুরূপতা, মানে একই অঙ্গে বিভিন্ন রূপ, বহুরূপী। কেন বলি? কারণ সে এক একটা কোষে এক এক রকম রূপে অবস্থান করে। কোষের মধ্যে 4 প্রকারের লাইসোজোমের উপস্থিত লক্ষ্য করা যায়। এটা আগেই পড়ে এলাম, আবার কেন পড়ে এসেছি? তোরে আগে পড়ে এলাম না? ভুলে গেছিস? আচ্ছা, দেখো, অটোফ্যাগি এবং হেটেরোফ্যাগি। লাইসোজোমের ভেতর উৎসেচকগুলি যখন কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় কোষাঙ্গনকে পাচিত করে তখন একে কি বলা হয়? অটোফ্যাগি। তাহলে সাইটোপ্লাজমীয় কোষাঙ্গনকে পাচিত করার প্রক্রিয়াকে কি বলে? অটোফ্যাগি প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? লাইসোজোমের ভিতরে। একেবারে টানা অ্যানসার দিচ্ছেন। হ্যাঁ, পরের লাইনে চলে গেছে, অটোমেটিক গহ্বর। হ্যাঁ, এই প্রক্রিয়ায় সৃষ্ট গহ্বরকে কি বলে? হ্যাঁ, বা তিনটেই বলে। ঠিক আছে। আচ্ছা, এর একটি উদাহরণ কি? অকেজ মাইটোকন্ড্রিয়ায় বিনাশ কার বৈশিষ্ট্য? বা লাইসোজোমের উৎসেচকগুলির মধ্যে যখন কোষের মধ্যে গৃহীত খাদ্যবস্তু ব্যাকটেরিয়া ইত্যাদিকে জারিত করে তখন তাকে কি বলে? তাহলে ব্যাকটেরিয়ার খাদ্যবস্তু যখন জারিত হয় তখন কোথায় সেই প্রক্রিয়াকে কি বলে? বা হেটেরোফ্যাগির উদাহরণ। এই প্রক্রিয়া প্রাথমিক লাইসোজোমের ফলে কি তৈরি হয়? বাহ, হয়ে গেল। লাইসোজোমকে, এটা খুব বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, লাইসোজোমকে আত্মঘাতী প্রোটিন বলে কেন? কারণ লাইসোজোম থেকে যে 40 রকমের আত্মবিশ্লেষণকারী উৎসেচক নিষ্কৃত হয় তার সাহায্যে লাইসোজোম নিষ্ক্রিয় অংশাণুগুলিকে পরিপাক করে বিনষ্ট করে। কেন না তারা যে লাইসোজোমের যে নিষ্ক্রিয় কোষাঙ্গগুলো তাকে নষ্ট করে বা প্রয়োজনে সমগ্র কোষকে ধ্বংস করে বলে একে আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলে। বুঝতে পারলাম? রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্যটা করে নিবি। ওদের দায়িত্বে শুধু দিলাম তাহলে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। আর কতটা বাকি রইল? অনেক বাকি রইল। হ্যাঁ, এই পিছনে তো বোধহয় সব প্রস্তুত করা আছে। কয়েকটি বিশেষ ধরনের কোষের কোষ বেশি দেবো না, মানে যে অবধি করেছি ওই অবধি করবো না, আর দেবো পরে কথা বলছি। হ্যাঁ, বল। এই পর্যন্ত থাকবে। আর তাহলে গহ্বরটা তোদের দায়িত্ব দেবো না? তোদের দায়িত্ব দিচ্ছিলাম কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। হ্যাঁ, ঠিক আছে, এই অবধি রাইট। এবার বল কে কে পড়া দিবি? হে বমি করবি, হে বমি করবি, তুই পড়া দিবি। পড়ে কোনো লাভ নেই, যে পড়ে চ্যালেঞ্জ নেই, দম নেই, যে পড়ে পড়া দিতে পারবো না, পারলে কান ধরে দাঁড়াবো, এতগুলো মেয়ের সামনে, নইলে ক্লাসের বাইরে
না প্রথম দিন বলেছি ক্লাসের বাইরে বার করে দেবো, তারপরে বলেছি বেঞ্চের উপর থাকবো, তারপরে বলেছি বাবা মায়ের কাছে ছবি পাঠাবো, কান্না গান করানো ছবি বাবা মায়ের কাছে ছবিটা পাঠাবো বলেছি 3বার পড়া না পাবো, ছবি তুলবো কান ধরে দাঁড়িয়েছি সোজা ভাবগুলো পাঠাবো, সেইটা বলেছি। বাড়ি চলে যাও, ছুটি ছুটি বাজলে ছুটির ঘন্টা চলে যাও, বসে গেছি কেন পড়া দেখবি না হয়ে গেছে গল্প দেশা কি আর মনে মিটে কি কোশ্চেন দিয়ে দিয়েছি, এমসিকিউ দিয়ে দিয়েছি, কেউ তো এমসিকিউ আমাকে দিবি না, কিছুই দিবি না, দিবি এমসিকিউ এর পড়া দিবি না, কি করছিস কি করছিস পড়া তাহলে কি পড়েছিস, কিচ্ছু পড়েছিস, আমি লিখিত গ্যারেন্টি দিচ্ছি। আচ্ছা আমি পড়া ধরবো না, ও ধরুন, ও দাগ দিয়েছিস মানে পড়েছিস, মানতে হবে। 38টা পড়েছিস, দেখ 38টা দেখে ধরবো, দেখ 38টাও হলো না, এবার বল আর কি 10টা, ওকে দে 10টা থেকে ধরতে, তার মধ্যেও পারবি, ঠিক আছে তো। আর কে পড়েছিস, বাবা মা এত কষ্ট করে পড়তে পাঠিয়েছে, বাবাকে বলবো কোশ্চেন আনসার কিছু হয়নি, হয়েছে কি পড়া কবে দেওয়া হবে, মা বাবাকে ডাকবো একবার খবর দেবো, আমি গার্জেন গ্রুপে আজকে লিখে দেবো, নিজের বাবা মাকে গার্জেন গ্রুপে জয়েন করে, একটুই বদমাস, কবে থেকে বলছি বাবা মাকে গার্জেন গ্রুপে জয়েন করা জয়েন করা জয়েন করা, যদি তোদের মতন কালিদাস আমি পৃথিবীতে দ্বিতীয় দুটো দেখি। এতটা কষ্ট করে আসছিস কেন, এত দূর দূর থেকে জার্নি করে, বাবা মাকে বলতো আমি আগে ফার্স্ট ক্লাস করছি, হেভি পড়াশোনা হচ্ছে, আমি আর ঢুকতে পারবে না, এত পড়ে ফেলছি, স্যার বলছে আর আসতে হবে না, ভয় পাচ্ছে স্যার, স্যার বলেছে বাড়ি থেকে পড়তে, বাড়িতে বসে যা কানে গান শোন আর অনলাইন চালিয়ে কেন, ওই যেমন কদিন চালাচ্ছিল অনলাইন, ও চালাচ্ছে অনলাইন, তুই অনলাইন চালিয়ে আসছিস কেন পড়তে, এখানে আসার কি দরকার, পড়া দিবি না যখন তো বাড়ি থেকে বসে এই নামাবলিটা শোনার জন্য, যেটা আমি বললাম এটা শোনার জন্য আসছিস, আমি যেটা বলছি এটা তো বাড়ি থেকেও বসে বসে দাঁড়িয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ কি না বল, দাঁড়িয়ে নেওয়া যায় তো, এখানে এসেছিস তো, হ্যাঁ কোথায় যাবো, ঠিক আছে বুঝতে বলো, দরজাটা খুলে দাও, বল তোর এটা কতটা দেওয়া ছিল পড়া, হ্যাঁ এই এই পুরোনোটা থেকে তো পড়া দিয়ে দিয়েছিলি তাই না রে, এটা আবার রিভিশনে আমি ধরবো, আগে নতুন এখান থেকে কতটা অবধি দেওয়া ছিল, হেভিডেসমোজোমে অবস্থিত ট্রান্সমেমব্রেনকে ক্যাডহেরিনের পরিবর্তে আর কি বলা হয়, প্লাজমা পর্দার বাইরের দিকে ইন্টিগ্রিনগুলি কার সঙ্গে যুক্ত থাকে, কিসের সঙ্গে, প্লাজমা পর্দার বাইরের দিকে ইন্টিগ্রিনগুলি কার সঙ্গে যুক্ত থাকে, বাহ অসাধারণ।
সিউডোডোপিয়া কিসে কিসে সাহায্য করে বা এর কাজগুলি কি কি? সিউডোডোপিয়া, বাহ অসাধারণ। প্রাণীর কলাকোষে কত রকমের কোষ সংযোগ দেখা যায়? 5 রকমের। একক পর্দা মডেল কে আবিষ্কার করেন? কত সালে? অসাধারণ। 1959 করতে হবে, ভুল হচ্ছে বললে আমি কি করতে হবে? কোষ পর্দা একস্তর লিপিড দিয়ে তৈরি, এটি কার মতবাদ বা কার মডেল? কোষ পর্দা দুটি লিপিড স্তর দিয়ে গঠিত, এটা কার? বল। পেকটিন কি কি নিয়ে গঠিত? পেকটিন, প্রোপেকটিন, শুধু পেকটিন। জলে অদ্রবণীয় কোনটি প্রাণীদের শাকাহারী প্রাণীদের মুখ্য খাদ্য? কোষ পর্দা আবিষ্কার করেন এবং নামকরণ করেন প্রথম কে? প্লাজমা পর্দা নামকরণ করে কে? অসাধারণ। মাইক্রোফাইবিলের ব্যাস কত? মাইক্রোফাইবিলের ব্যাস কত? মাইসিলিন ব্যাস কত? দুটো আলাদা আলাদা কোশ্চেন। মাইসিলিন ব্যাস কত, মাইক্রোফাইবিলের ব্যাস কত? অসাধারণ অসাধারণ, দুর্ধর্ষ। কোষ প্রাচীরে কিসের উপস্থিতিতে বাষ্পমোচনের হার কমে এবং উদ্ভিদে জল সংরক্ষিত হয়? বাহ দারুণ দারুণ। পাতার আবরণী কোষে কি থাকার জন্য বাষ্পমোচনের হার অনেকটাই কমায়? বাহ দারুণ দারুণ। মানুষের এমটিডিএনএ তে কত জোড়া নাইট্রোজেন ক্ষারমূলক থাকে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে এমটিডিএনএ নামকরণ করেন কে? মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রথমে চক্রাকার ও দ্বিতন্ত্রী ডিএনএ দেখেন কে? তাকেও ঘুরিয়ে দিতে পারি, এমটিডিএনএ বলেন কে? ওই পর্দায় মার্কেট। দারুণ দারুণ।
আচ্ছা, মাইটোকন্ড্রিয়ায় বহিঃপর্দায় উপস্থিত উৎসেচকগুলির নাম কি কি? monoamine oxidase, protein insensitive, in ADH, cytochrome C reductase, তারপরে chironin hydrolase, chironin hydrolase, আর fatty acid CoA ligase। অন্তঃপর্দায় উপস্থিত উৎসেচকগুলি। আচ্ছা, খুব দুর্ধর্ষ হয়েছে, সামনেরটা থেকে আমি করতে পারলাম না, স্যার এসছে আমাকে জন্য তারা মারছে, বাইরে কি এসছে ধ্যান করতে বলে। খুব ভালো পড়াশোনা করছিস, প্রচন্ড ভালো, এইভাবে চালিয়ে যা। সামনেরটা রিভিশন করেছিলি তো? সামনেরটা রিভিশন করেছিলি? এখান থেকে ধরলে সব পাচ্ছিস, স্যারকে দিয়ে যাচ্ছি, স্যার ধরে দিচ্ছে। হ্যাঁ স্যার ধরে নাও, এটা দেখে করেছিস। আর কোশ্চেন 75টা করেছিস? ওই কোশ্চেন থেকে 75টা ধরে নিও। খুব ভালো পড়াশোনা করছিস, খুব ভালো। দেখেছে লজ্জা করা উচিত, লজ্জাও হয় না, দেখে তোদের লজ্জা হয় না। হ্যাঁ হ্যাঁ বাবা, একটি কোর্স দিন তৈরি